বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের অরুণাচল রাইডের ভিডিও। গত এপিসোডে আপনারা দেখেছেন আমাদের পাংশু পাসের ফার্স্ট পার্ট। আজ আমরা আপনাদের নিয়ে যাব পাংশু পাসে। তাহলে চলুন আমরা সবাই একসাথে ঘুরে আসি ভারত মায়ানমার বর্ডারে সে বিখ্যাত ঐতিহাসিক পাংশু পাস। আমি দেবাংশু, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুখ। আমরা এখন আছি পাটকাই হিলসে। এখানে ওই যেগুলো জায়গায় উঁচু উঁচু জায়গা, এখানে প্রচুর টি প্লান্টেশন দেখা যাচ্ছে। দুদিকে গাছের জঙ্গলের জন্য হয়তো ছবিতে উঠছে না, কিন্তু সামনের দিকে দেখুন বেশ একটা টি প্লান্টেশন দেখা যাচ্ছে। সামনের পাহাড়টা, এই সামনের পাহাড়টা ভারী সুন্দর জায়গাটা না? দারুণ দারুণ সাজানো। জঙ্গলের মধ্যে এই লালচালির মন্দিরটা দারুণ লাগছে, পেছনে চা বাগান দারুণ। আঁকাবাঁকা পথটা অসাধারণ লাগছে, অসাধারণ। একটা শব্দই শুধু মনে আসছে, সেটা হচ্ছে অসাধারণ। নামপং না, আমরা এসে পৌঁছালাম নামপং। বাসনাই পাস এখান থেকে এখনো 15 কিলোমিটার। নামপং সুন্দর প্লেগ্রাউন্ড, জলে বৃষ্টিতে কাদা হয়ে রয়েছে। নামপুংয়ের এই মাঠেই প্রতি বছর জানুয়ারি মাসে বসত পাংশু পাস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। এখানে সেই সময় পাংশু পাস খুলে দেওয়া হতো এবং মায়ানমার থেকে লোকজন অবাধে এখানে আসতে পারত। এবং এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল দুই দেশের ঐতিহ্যবাহী নাচ গান। এবং সে সময় এখানকার লোকেরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হতো। সেটা একটা দারুণ বর্ণময় এবং আকর্ষণীয় একটা অনুষ্ঠান ছিল। কিন্তু 2022 সালের পর থেকে সেই অনুষ্ঠানটা বর্তমানে বন্ধ আছে। আশা করি সেই অনুষ্ঠানটা আবার চালু হবে, আবার এইখানটা এরমভাবে রঙিন হয়ে উঠবে দুই দেশের মানুষের মেলবন্ধনে। এই পাংশু পাস এই অঞ্চলে মানুষের জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পথেই মানুষজন ভারতে ঢুকে, বিশেষ করে মায়ানমারের লোকজন ভারতে ঢুকত তাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের জন্য, যার মধ্যে প্রধান ছিল লবণ, চিনি ইত্যাদি। বর্তমানে এই যে সীমান্ত বাণিজ্য, সেটা একেবারে বন্ধ হয়ে আছে। এই অঞ্চলের এই অনুষ্ঠানগুলোর মূল একটা আকর্ষণ ছিল বলে আমার মনে হয় যে স্থানীয় কিছু ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন। শুধু খাবার নয়, পোশাক আশাক, অস্ত্রশস্ত্র, মানে যেখান থেকে এদের ট্র্যাডিশনাল লাইফস্টাইলের একটা বিরাট হদিশ আমরা পেতে পারি। আধুনিকতার ছাপ এখানেও পড়েছিল। সস্তা চীনা দ্রব্যের বাড়বাড়ন্ত তার একটা লক্ষণ। এই মেলাতেই দুই দেশের মানুষই উপকৃত হতো। এক জায়গায় একসাথে পেয়ে যেত তাদের সব ধরনের প্রয়োজনীয় জিনিস। এখান থেকে কিনে নিয়ে যেত যার যেরকম চাহিদা সেরকম। এখানে দেখা মিলত এইসব ট্র্যাডিশনাল ওয়েপেন্সের। আমরা ডান দিকে টার্ন নিলাম পাংশু পাসের দিকে। 11 কিলোমিটার দেখালো না? এবার আমাদের পাহাড়ি চড়াই শুরু হলো। গুগল যা দেখাচ্ছে তাতে এঁকে বেঁকে আমাদের যেতে হবে।
পাস পার হতে হবে, তো পাস পর্যন্ত তো আমাদের এখন উঠতেই হবে। এবার একটা হেয়ার পিন বেল্ট পড়ছে আমাদের এই আজকের রাইডে, এই প্রথম হেয়ার পিন বেল্ট, ফার্স্ট হেয়ার পিন বেল্ট। আমরা এখানে আসার পর গেটে আমাদের আটকে দিল, বললো যে নামপামে এসডিও অফিস, সেখান থেকে পাস নিতে হবে। আমাদের গেটে আমরা জিজ্ঞেস করেছিলাম, যেখানে আমাদের ইনার লাইন পারমিট চেক হলো, তারা বলেছিলেন কিছু লাগবে না। অর্থাৎ একটা ভুল ইনফরমেশন আমরা পেয়েছিলাম। যেখানে আসার পর এখন আবার আমরা নামপামে ফিরে যাচ্ছি। এখান থেকে 2-3 কিলোমিটার যেতে হবে, গিয়ে সেখানে এসডিও অফিসে গিয়ে আমাদের পাস করাতে হবে। নামপামের সাব ডিভিশনাল অফিসে এখান থেকে আমাদের পানসু পাসের জন্য পাস নিতে হবে। পাস ক্রস করার জন্য পাস নিতে হবে। पास क्रॉस है ना, वही तो क्रॉस है ना, पास के लिए पास चाहिए। एसडीओ অফিস থেকে আমরা পারমিশন করিয়ে নিলাম, 3 কপি করলো, তার 2 কপি আমাদের দিলে, একটা অরিজিনাল আর একটা গেটে দেখাতে হবে। এর জন্য যেটা লাগলো পার পারসন 50 টাকা করে, আর বাইকের জন্য 50 টাকা, মোট 150 টাকা। আর তার জন্য আধার কার্ডের জেরক্স লাগলো। ফলে এই রাস্তায় যদি আসেন, আধার কার্ডের জেরক্স সঙ্গে রাখতেই হবে। আধার কার্ডের জেরক্স নাহলে যদি অন্য জায়গাতেও থাকে, তাহলে উল্টো দিকে দোকান আছে, সেখান থেকেও করিয়ে নেওয়া যাবে। গো স্লো। আমরা এসে বললাম আবার সেই ক্যাম্পের কাছে। এবার আমরা আমাদের পারমিশন দেখাবো, ক্যামেরা অফ করতে হবে। আমরা কি করি, কোথা থেকে এসেছি, গভর্নমেন্ট সার্ভিস কিনা, রিটায়ার্ড কিনা, সব কিছু এনকোয়ারি করা হলো। করার পর আমাদের এখন কিছু ওনারা এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর আমরা পাশ থেকে যাওয়ার ছাড়পত্র পাবো। আমরা সব পারমিশন নিয়ে এবার আমরা যাওয়া শুরু করলাম। পানসু পাস 12 কিলোমিটার, এরপর আরও একটা চেকপোস্ট পড়বে। চেকপোস্টের পর মোটামুটি 7-8 কিলোমিটার পর আবার একটা চেকপোস্ট পড়বে। তারপর আরও 5 কিলোমিটার মতো আমরা যেতে পারবো। যেখানে এলাম সেদিক থেকে ওল্ড স্টিল ওয়েল রোডটা দেখা যায়। আমরা ফেরার সময় ওখানে দাঁড়িয়ে ওল্ড স্টিল ওয়েল রোডটা একবার দেখে নেব। এখনও সেই গেটটা নজরে পড়েনি, চেকপোস্ট। তো যা বলেছিলেন সেই হিসাব মতো এতক্ষণে চেকপোস্ট আমাদের পার করে যাওয়ার কথা। ওই ক্যাম্পটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সেকেন্ড ফেজ অফ চেকিং হবে। पास जाना ठीक है। আমরা আবার চললাম সেকেন্ড ফেজ অফ চেকিং। থ্যাংক ইউ। সেকেন্ড ফেজ অফ চেকিং হলো। এখানে যিনি চেকিং করছিলেন তিনি আমাদের পারমিশনটা একবার দেখলেন, বলে আমি मैंने तो कभी देखा नहीं है, মানে ওইখানে আছে কিন্তু নিয়ম টিয়ম কি উনি জানেন না, উনি আমাদের থেকে একবার শুনে নিলেন। এখান থেকে আর 2 কিলোমিটার যাওয়ার পর আবার একটা ব্যারিকেড পড়বে রাস্তার উপর। অর্থাৎ ব্যারিকেডের ওপারটা হচ্ছে মায়ানমার, এপারটা ইন্ডিয়া। ওপারে আমরা যেতে পারবো না। সেই ব্যারিকেডের ওখান থেকে নাকি বাদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটু ওপরে ওঠা যায়। সে ওপরে উঠলে বললো ওখানে মিলিটারিরা আছেন, তারা সব দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, ব্রিফ করে দেবেন হোয়াট ইজ হোয়াট। ঠিক পাস বলতে যা বোঝায়, সেই পাংশু পাসটা কিন্তু আমরা যেখানে যাব সেখান থেকে আরও 2 কিলোমিটার থেকে। এর উচ্চতা 3727 ফুট। আজকে যে মসৃণ মাখনের মতো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি,
এককালে এই রাস্তার নামই ছিল হেল রোড, এত দুর্গম ছিল এটা। আজকের এই রাস্তা দেখে তার সম্বন্ধে কোনো আইডিয়াই করা যায় না। আমরা পাংশু পাস প্রায় এসে গেছি। এই হচ্ছে সেই বাসের ব্যারিকেড। এই ব্যারিকেডের ওপারটাই হচ্ছে মায়ানমার। আমরা দাঁড়িয়ে আছি মায়ানমার ইন্ডিয়া বর্ডারে। এই বাদিকের রাস্তা দিয়ে ওপরে উঠে যেতে হবে, সেখানে ভিউ পয়েন্ট আছে। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ছবি টবি তুলব। এই আমি আর তাপসদা দাঁড়িয়ে আছি। এই যে বাদিকে বাঁশের ব্যারিকেড, ওপারটাই মায়ানমার। একসময় এগুলো সবই খোলা ছিল, ইচ্ছে মতো এপাশ ওপাশ যাওয়া যেত ব্রিটিশ আমলে। বাইক নিয়ে আমরা চলে এসেছি পাংশু পাস। সবার ছবি উঠছে, আমার বাইকটার ছবি উঠছে না। বাইক বলে কি মানুষ না, ও কার একটু জায়গা দিলেও কিন্তু এই বাঁশের বেড়া ভেঙে চুড়ে পৌঁছে যাবে মায়ানমারে। এই যে বাঁশ দেওয়া আছে, ইন্ডিয়া মায়ানমারকে দিয়েছে না মায়ানমার ইন্ডিয়াকে বাঁশ দিয়েছে আমরা জানি না, তবে আমাদের যাত্রাপথে বাঁশ দিয়েছে। বাঁশ দিয়ে এদিকটা ইন্ডিয়া, ওদিকটা মায়ানমার। এই আমি মায়ানমারে পা রাখলাম, ব্যাস ব্যাস আমার বিদেশ ভ্রমণ হয়ে গেল, একদম মায়ানমারে ঢুকে পড়েছে। পাটা গলিয়ে দাও, পাটা গলিয়ে দাও মায়ানমারে, এই ব্যাস বিদেশে পা রেখেছে, বুড়ি ছোঁয়া হয়ে গেল। মিলিটারি বললেন যে এখানে গাড়িটা রাখা ঠিক না, পাশে ইন্টারন্যাশনাল বর্ডার, এসে শুধু গাড়িটা বাস পার করে দিলেই পুরো বাঁশ হয়ে যাবে। গাড়িটা বেশ স্লোপ আছে, আমি স্লোপ দিয়ে ফার্স্ট গিয়ারে গাড়িটাকে তুলে দেবো। ওপরে ভিউ পয়েন্টে আমরা চলে এলাম। আরো উপরে যেতে হবে। इधर इधर আসাম রাইফেলসের এখানে দাঁড়িয়েছি। এই বর্ডার কাটাতার, কাটাতারের ওপরটাই অন্য দেশ। এই মায়ানমারে ঘরবাড়ি দেখা যাচ্ছে। ইনি হলেন নায়ক সুবেদার ঘনশ্যাম সিং চৌহান। এনার ওপর দায়িত্ব পড়েছিল আমাদের সব কিছু দেখিয়ে বুঝিয়ে দেওয়া। 2022 को यहाँ पर ये लोग जो इंडिया साइड से जो भाग कर गए हैं ना, हाँ हाँ, अल्फा ग्रुप और ये YAN जो NSCN से एक ग्रुप बनाया हाँ, हाँ, हाँ। तो ये दोनों ग्रुप मिलकर इधर म्यांमार में रहते हैं। तो उन्हीं लोग का मिली भगत म्यांमार आर्मी के थ्रू यहाँ पर इस कैंप पर 9 अगस्त 2022 को अटैक किया था। হ্যাঁ, 9 আগস্ট 2022 এখানে অ্যাটাক হয়েছিল। এটা আগে একটা মার্কেট ছিল ইন্ডিয়ান টেরিটরিতে। তারপরে সেই আক্রমণের পর থেকে এই বাজারটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই বাজারে মূলত ক্রেতা ছিল মায়ানমারের লোকেরাই। 9 আগস্ট 2022-এর কিছু ক্ষতচিহ্ন দেখা যাক। আক্রমণ, এগুলো সব বুলেট মার্ক। এখানে দেখলে দেখা যাবে যে গুলি এসেছিল। চৌহান সাহেব বেশ যত্ন করে আমাদের বিস্তারিতভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন, কোনটা মায়ানমার, কোনটা ইন্ডিয়া, কিরকম তাদের অবস্থান, কিভাবে অ্যাটাকটা হয়েছিল ইত্যাদি সব ঘটনাই পুঙ্খানুপুঙ্খভাবে খুব আগ্রহের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন। তার ব্যবহারে আচরণে আমরা খুব আপ্লুত। এখানে বেশ কিছু ছবিও দেখলাম, যেগুলো থেকে এই অঞ্চলে আগে কীরকমভাবে চলতো, অবস্থান ছিল, সেগুলো বোঝা গেল। এখানে ইন্ডিয়ান সেনারা এখানে প্রচুর মায়ানমারের লোকেদের জন্য প্রচুর ক্যাম্প করতো, মেডিকেল ক্যাম্প, রিলিফ ক্যাম্প ইত্যাদি হতো, যেগুলো সবই এখন বর্তমানে বন্ধ আছে। तो ये म्यांमार वाले आदमी आते हैं, 30 में ये पूरी दुकानें शटर उठ जाती है। इसमें हर विभाग का डॉक्टर अलग अलग
अभी इधर दुकानें नहीं बैठते, अभी नहीं, अभी तो कुछ नहीं है, सब बंद है। सब बंद है। आइए हम लोग उनको बारी ये तो बाइक का है, ऐसे हम लोग महीना मंथली মায়ানমার অংশের এই বন্ধ হয়ে যাওয়া দোকানগুলোর ছবি ইন্টারনেট থেকে নেওয়া। যারা এই ছবিগুলো ইন্টারনেটে ছেড়েছিলেন তাদেরকে আমাদের ধন্যবাদ। এই জায়গাগুলো আমরা যদি এগুলো ঘুরি, এই জায়গাগুলো আমরা ঢুকিনি, এগুলো আমরা আমাদের ঢুকতে দেওয়া হয়নি দাদা। বাহ বাহ, তার মানে গুলির জোর কতটা, যে পেছনে দেয়াল ভেদ করেছে তারপরে এই টিন ভেদ করেছে। এ হচ্ছে মায়ানমার, আর হচ্ছে মায়ানমারের দুষ্কৃতকারীদের অপকর্ম। মটার ছুঁড়ে এত বড় গর্ত করে দেওয়া, এক ব্রেকটা ধরছে না, এত বড় বড় গর্ত হয়ে গেছে। আমরা এখন এই গেট খুলে ইন্ডিয়া থেকে মায়ানমারে ঢুকলাম। আমাদের রাইডে আমাদের এখন বিদেশ ভ্রমণও হয়ে গেল। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, অবজারভেটরি মতো। এ হচ্ছে ইন্ডিয়ান সাইড, আর এদিকে গেলে এটা হচ্ছে মায়ানমার সাইড। এই ওয়াচ টাওয়ার থেকেই দূরে দেখা যায় সেই বিখ্যাত লেক অফ নো রিটার্ন। এই যে ছবিগুলো, এগুলো ইন্টারনেট থেকে নেওয়া, কারণ আমাদের কাছে ওরকম জুম করার মতো ক্যামেরা ছিল না। যদিও দেখা যাচ্ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তাতে আপনারা দেখে কিছু বুঝতে পারতেন না। এই যে জায়গাটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্ডিয়া এবং মায়ানমার বর্ডার। আমরা এই জায়গাটা যাইনি, এই ছবিটাও ইন্টারনেট থেকে নেওয়া। এই জায়গাটায় যেতে গেলে আসলে মায়ানমারের মধ্যে দিয়ে যেতে হয়, আর সেসব এখন সম্পর্কের অবনতির কারণে সেই রাস্তাগুলো এখন বন্ধ আছে, তাই এ পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয় না, এখন আর যাওয়া যায় না। बहुत कम है, यहाँ बहुत गरीबी है। हमारा 1 रुपया, उनका 40 रुपया है। और यहाँ पर সুবেদের সাহেবের গল্প যেন থামতেই চায় না। अपने देश से ही जाता है। উনি আমাদের বিস্তারিত সব কিছু অনেকক্ষণ সময় নিয়ে আমাদের বুঝিয়ে দিলেন। এগুলো সব মায়ানমারের বিভিন্ন ভিলেজ, কেন, কার কি নাম, কার কি ये গুরুত্ব, अपना पिल्लर है। সত্যি वो आगे আমরা बड़ा অনেক जो पहाड़ কিছু दिखाई জানতে दे रहा है পারলাম ওনার ना, থেকে। ये है 172। इस रीज का नाम है पटकाई रीज। পাটকাই রিচ, हाँ, यहाँ हाइट है 3727 फीट। 3700। यहाँ की हाइट है 3727 फीट। इस रीज का नाम है पटकाई रीज। ये पटकाई रीज जिस प्रकार का कट रही है, जा रही है, उसी प्रकार ये नक्शा में जिस प्रकार है उसी तरह से दर्शा के दिया गया। और ये आप इसी रोड से जाएंगे, जंगल वाला रास्ता, जैसे जैसे ये रीज जा रहा है तो 245 किलोमीटर पर जाकर आपको चाइना आ जाएगा। चाइना वो जो ट्राई जंक्शन 245 किलोमीटर। हाँ, 245 इस रोड से। अच्छा। और ट्राई वहाँ से जंक्शन आप उधर मिलेगा? लामपुंग से जाएंगे हाँ। तो 219 किलोमीटर है। आप वहाँ से मियाओ से जाएंगे तो 179 किलोमीटर है। तो जो এখানে সব এই এগুলো দিয়ে তাকালে, जो नदी এই ভেতর দিয়ে তাকালে বিভিন্ন আমাদের যে ভারতীয় যে ছোট ছোট বসতিগুলো সেগুলো দেখা যায়। তাদের নামগুলো সব এখানে লেখা আছে, ऐसे जाकर ऊपर তাদের নামগুলো সব পরপর এখানে লেখা हम আছে। मिले आज, मिले। आज तिनसुकिया से आ रहे हैं ना। हाँ हाँ, सब यहाँ पर ये नोंकी विलेज है, 2 पहाड़ों के बीच में। ये बोंगतांग उस पहाड़ के बगल में है। ये रीमा है, हमारी यहाँ पर एक कंपनी है। अच्छा। हमारे पलटन की एक कंपनी है। यहाँ 60 किलोमीटर 25 डिग्री पर লিডো হোকে আয়া है। लिडो होके हाँ, तो यहाँ से दिखाई देता है। দেখে ও जब সব नाइट में जब उसकी लाइट जलती है, लाइट्स नजर রাত্রিবেলা যখন আলো জ্বলে তখন এখান থেকে ওই সব লিডো, তিনসুকিয়া এগুলো সব লাইট এখান থেকে দেখা যায়। हाँ। वो भी मिलेगा। एक खरसांग वाले जगह ये जो आप रहते हैं इधर के पानी के सोर्स क्या है, नीचे से आता है? नीचे से आता है। जहाँ आपको पीओबी में जहाँ इनको साहब को बोल दिया कि जाना तो वहाँ से पैदल जाना, तो नहीं पाए। सुने नहीं आप लोग, कोई रोक टोक नहीं, गाड़ी यहाँ तक आती है, बट वहाँ से वो बैरियर हटा कर नहीं जाए। हाँ 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 हाँ। वो ब्रीफ किया होगा कि आप बाएं तरफ से जाइए, हाँ, बैरियर बोला, क्रॉस मत लेकिन कीजिए। बोला वहाँ से आपको ले जाएंगे शायद हम ही। यहाँ बोला होगा, हाँ, हम ही गलत समझा। आपको बोला होगा ब्रीफिंग पॉइंट पर वो ले जाएंगे। वहाँ आपको नेपाली भी है इधर, तो यहाँ 7 जातियाँ पाई जाती है। अच्छा। यहाँ की लड़कियां ज्यादा अमूमन इस तरह शादी करके हैं। ओ 80-85% लड़कियां इधर शादी करती हैं। जैसे हमारा बंगाल नेपाल से सट जाता हाँ, है, बिहार नेपाल से सट जाता है, यूपी नेपाल से सट जाता है, तो बॉर्डर वाला शादी करता है। उसी प्रकार यहाँ बहुत गरीबी है, तो यहाँ अमूमन चले लड़की आते इधर हैं करती है। शादी करके। हाँ,
एसडीओ पास देता था। हाँ आप लोग को भी एसडीओ पास हाँ, दिया? पास दिया। पास कहाँ है सर? पास गाड़ी में है। चलिए उसका फोटो लेना पड़ेगा हमको। ठीक है ठीक है ठीक है। আবার মাথা সামালে মায়ানমারে 2022 যে আক্রমণটা এখানে হয়েছিল তাতে ইন্ডিয়ান সাইডে কারো কিছু হয় না হলেও এইখানে নাকি উগ্রপন্থীদের বেশ কয়েকজন মারা গিয়েছে। दिन में रेस्ट करता है। আচ্ছা আচ্ছা আবার ওনার সাথে বিদায় নিয়ে আমরা ফিরে চললাম। হ্যাঁ 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 আমরা ফিরে চললাম নিচে তিনসুকিয়ার দিকে। অসাধারণ লাগলো, অসাধারণ কথাবার্তা ব্যবহার। গোরখপুরের ওনার বাড়ি, এখানে ডিউটি করছেন। নিচ থেকে খবর এসেছিলো যে আমরা আসছি, তাই উনি এখানে রেডি হয়েছিলেন আমাদেরকে পুরোটা ব্রিফ করার জন্য। ফার্স্ট গিয়ারে নেবো না, এবার আমাদের ফেরার পালা। মাঝখানে একটু লাঞ্চ করে নেব। 120 কিলোমিটার, 3 ঘন্টা মতো লাগবে, 3-3.5 ঘন্টা। আর খাওয়ার টাইম ধরলে 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যাবে। এই দিনটা খুব ভালো কাটলো, ওয়েদারও যেমন ভালো, বৃষ্টি কোনো কিছু নেই, রেনকোট পরতে হয়নি। এর থেকে ভালো কিছু আর হতে পারে? আমরা আবার চেক পোস্টে চলে এলাম। हो गया, बहुत अच्छा लगा, थैंक यू। ফেরার পথে আমাদের জন্য অপেক্ষা করছিল আওয়াজ হচ্ছে, চেকপোস্টটা পার করার পর থেকেই গাড়িতে একটা অস্বাভাবিক আওয়াজ হচ্ছে। ট্রেনে একটা আওয়াজ হচ্ছে না। আমরা ভাবলাম সামনেই গিয়ে একটু খটখট করে আওয়াজ। গ্যারেজ থেকে সারিয়ে নেব। তার মানে এইটাই ছিল সেই ওল্ড স্টিল ওয়েল রোড। আমরা এখানে দু একটা ছবি তুলব। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা তৈরি হয়েছিল। তারপর তো ইন্ডিয়া এখানে নতুন ভালো রাস্তা বানিয়ে ফেলেছে, যদিও এটাকেই এখন ওল্ড স্টিল ওয়েল রোড বলে দেখাচ্ছে গুগল, কিন্তু আসলে এইটাই ছিল স্টিল ওয়েল রোড স্টিল ওয়েল রোড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি ওই স্টিল ওয়েল রোড দেখে এবার আমরা ফিরে চললাম তিনসুকিয়ার দিকে গাড়ি ঘুরিয়ে। উঠে এসে তাপসদা। দারুণ ওয়েদার ছিল, চারদিকটা অসাধারণ ঝকঝক করছিল, কিন্তু গাড়ির সমস্যায় আমাদের আমরা সেই সেই চেকপোস্ট চলে এলো। সৌন্দর্য উপভোগ করার মতো মানসিক পরিস্থিতিতে ছিলাম না। নামপুংয়ে খুঁজেও কোনো গ্যারেজ পেলাম না, আর নামপুং Thank ছেড়ে you. 1-1.5 কিলোমিটার যেতেই গাড়ি দাঁড়িয়ে গেল রাস্তায়। সামনে সামনে গাড়ি করে আমার মেটিওরটা যাচ্ছে। হিমালয়ান গাড়ি চড়েছে দেখে ওর লোভ লেগে গেছে। হিমালয়ান চড়েছে, আমি মেটিওর কম যাই কিসে, আমাকেও চড়তে হবে। যাই হোক, সব কিছু খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে গেছে, এটাই হচ্ছে বড়ো কথা। সেদিনের মতো 5-6 ঘন্টা লাগেনি। আমি আবার চলে বসেছি একেবারে মেকানিক্যাল বাইক, তাই নিয়ে চললাম মেকানিক শপে। একটাও বল নেই, সব কটা বল পড়ে গেছে। সকেট বিয়ারিংয়ের রিপেয়ারিং হচ্ছে। শ্যাম অটোমোবাইলস, ফোন নাম্বার 9101079101। এখানে ফোন করলেও মেকানিক না, পৌঁছে। তারপর আর ছবি তোলা হয়ে ওঠেনি। এক হচ্ছে আলো কমে এসেছিল, 2 নম্বর হচ্ছে সারাদিনের এইসব ঝামেলা, উটকো ঝামেলায় ছবি তোলার মতো মানসিকতাও ছিল না কোনো রকমে। তখন আমাদের ওই তিনসুকিয়া পৌঁছনোটাই একটি বড় লক্ষ্য ছিল। আগে আমরা ওখান থেকে গাড়িটা সারিয়ে নিয়ে খুব অল্প বয়সে সারানো হয়েছিল এবং অসাধারণ সুন্দর, খুব প্রায়োরিটি নিয়ে আমাদের গাড়িটা সারিয়ে দিয়েছিল না। তারপর আমরা ওখান থেকে তিনসুকিয়া চলে এলাম, মানে তিনসুকিয়া ফিরে এলাম। ফিরতে ফিরতে মোটামুটি 9:30 বেজে গেছিল। তাহলে আজকের গল্প এই পর্যন্তই না। আজকের গল্প কিন্তু আমি তিনসুকিয়ায় বসে রেকর্ড করছি না, করছি বাড়ি ফেরার পর, নিজের বাড়িতে, নিজের ঘরে। তাহলে আমাদের নেক্সট এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত।